বৈরী আবহাওয়ার কারণে উত্তাল রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রেখেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এ কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় আতঙ্কে ধুলাসার ও লতাচাপলি ইউনিয়নের সাগর তীরবর্তী ৬টি গ্রামের মানুষ। পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় গোসলে নামা থেকে বিরত থাকা এবং ট্যুরিস্ট পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। মিলন, সেখানে কখন থেকে বৃষ্টি হচ্ছে এবং সাগর উত্তাল থাকায় সেখানকার মানুষ কি ধরনের ঝুঁকিতে রয়েছে জানাবেন। মূলত আজকে ভোর রাত থেকে কিন্তু গোটা উপকূলীয় এলাকায় জুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। ঠিক গতকাল রাতে যেখানে শেষ হয়েছিল বৃষ্টি, আজকে সকাল থেকে কিন্তু সেই জায়গায় থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছিল গতকাল, সেই সতর্কতা সংকেত কিন্তু এখনো বহাল রয়েছে এবং একই সাথে যে লঘুচাপের প্রভাব সেটি কিন্তু আসলে অব্যাহত রয়েছে। এখানকার আবহাওয়া কর্মকর্তারা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে আগামী শুক্রবার পর্যন্ত এভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত, থেমে থেমে বৃষ্টিপাত, দমকা বাতাস হতে পারে। তবে এই মুহূর্তে এখনই কিন্তু আসলে কোনো ধরনের ঝড়ের আশঙ্কা নেই। আরেকটি বিষয় হচ্ছে যে সাগর কিন্তু উত্তাল রয়েছে। যে আপনি জানেন যে গতকাল অমাবস্যার জোর শেষ হয়েছে, অমাবস্যার কিন্তু প্রভাবটা রয়ে গেছে। এর প্রভাবে যে সাগরে কিন্তু প্রচুর উত্তাল রয়েছে এবং সাগরে যে জোয়ারের যে পানির উচ্চতা সেটা কিন্তু গতকাল যেখানে ১ থেকে ২ ফুট বেড়েছিল, সেটা আজকে সকালের জোয়ারের কিন্তু যে পানির উচ্চতা বাড়ছে এখন পর্যন্ত। এখানকার যে কুয়াকাটা সংলগ্ন যে এখানকার যে ব্যবসায়ীরা থেকে শুরু করে সৈকতের ব্যবসায়ীরা আমাদের যে বিষয়টা জানিয়েছেন, গতকালের মতোই পানির উচ্চতা বাড়তেছে এবং একই সাথে কিন্তু সাগর উত্তাল রয়েছে। তবে আসার বিষয়টা হচ্ছে এই মুহূর্তে কিন্তু সাগরের মাছ ধরা ট্রলার নেই। মাছ ধরা ট্রলার প্রশাসনের চোখ এড়িয়ে মাছ ধরলেও কিন্তু সেটি আসলে যে যে সিজনে যেরকম মাছ ধরা ট্রলার, হাজার হাজার মাছ ধরা ট্রলার থাকে, সেই ধরনের মাছ ধরা ট্রলার নেই। কিন্তু আতঙ্ক রয়ে গেছে উপকূল জুড়ে। আপনি জানেন যে এই যে এপ্রিল মে মাস জুড়ে কিন্তু আসলে একটি ঝড়ের মৌসুম এবং যে গত কয়েকদিন ধরে থেকে বিভিন্ন গণমাধ্যমে যে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে, সেই ঝড়ের আশঙ্কা কিন্তু উপকূলে রয়েছে। আপনি জানেন যে কলাপাড়ার যে ৩টি নদী এবং সাগর তীরবর্তী যে কিছু গ্রাম রয়েছে, যে গ্রামগুলো আসলে নদীতে এবং সাগরে পানি বৃদ্ধি পেলেই কিন্তু এই গ্রামগুলোর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। গতকালকেও কিন্তু আসলে যে টিয়াখালীর যে জিয়া কলোনির যে মানুষগুলো পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হয়েছিল যে স্পটে, সেই স্থানটি কিন্তু আসলে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। একইভাবে যে পশ্চিম লোন্দা গ্রামের যে মানুষগুলো রয়েছে, যেগুলো আসলে প্রতি বছরে বর্ষা হলেই যে এখানকার মানুষজন ক্ষতিগ্রস্ত হয় জোয়ারের পানিতে, সেই জন্য গতকালও কিন্তু তারা একটা আশঙ্কা রয়েছে। একই অবস্থা আজকে কিন্তু সকলের জোরও একইভাবে প্লাবিত হবে। একই পাশাপাশি নাচনাপাড়া এবং বাদুরতলী এলাকার কিন্তু যে নদী তীরবর্তী কলোনির যে ৫ থেকে ৬০০ পরিবার রয়েছে, এই পরিবারগুলো কিন্তু আতঙ্কের ভিতর রয়েছে। কারণ এদেরও কিন্তু নদীতে পানি বাড়লে এই পরিবারগুলো আতঙ্কিত হয়ে যায়। এদের কিন্তু আশ্রয় কেন্দ্র ছাড়া বিকল্প কোনো জায়গা থাকে না। আরেকটি বিষয় হচ্ছে যে কলাপাড়ায় কিন্তু যে আশ্রয় কেন্দ্র রয়েছে, ঝড়ের যে প্রভাব আসলে এখন পর্যন্ত আসলে উপজেলা প্রশাসন সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যেহেতু ঝড়ের কোনো আশঙ্কা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। আগামী শুক্রবারের পরে যদি ঝড় সৃষ্টি হয়, সেক্ষেত্রে উপজেলা প্রশাসন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই জানিয়েছেন এখানকার যে চিকিৎসা কর্মকর্তা। তারা একটি বিষয় বলেছেন যে এখন সম্ভবত ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে আবহাওয়া থেকে। পরবর্তী যদি সতর্ক সংকেত বৃদ্ধি হয়, তাহলে কিন্তু আসলে উপকূল এলাকায় যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। ফারজানা। ধন্যবাদ রাজু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কলাপাড়া থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মিলন কর্মকার রাজু। মে মাস এলেই ঘূর্ণিঝড়ের আতঙ্কে থাকেন দ্বীপ জেলা ভোলার মানুষ। কারণ গত ৫ বছরে শক্তিশালী ৭টি ঘূর্ণিঝড়ের মধ্যে ৫টি হয়েছে এই মে মাসেই। এ মাস শেষ হয়ে আসলেও আতঙ্ক কাটেনি তাদের। এরই মধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছেন যে কোনো ঝড় বা জলোচ্ছ্বাস মোকাবিলার। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত বছর ২৭শে মে দেশের উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় রিমাল। তার আগেও এই মে মাসেই আঘাত এনেছিল ঘূর্ণিঝড় আমফান। গত ৫ বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট যে ৭টি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত এনেছিল, তার ৫টি ছিল এই মে মাসে। তাই মে মাস আতঙ্কের ভোলা উপকূলবাসীর কাছে।
এবারও চলতি মাসের শেষ দিকে শক্তিশালী দুটি ঘূর্ণিঝড় শক্তি ও মন্থা আঘাত হানার পূর্বাভাস রয়েছে উপকূলে। এতে আতঙ্কে আছে নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষ। এরই মধ্যে আগাম প্রস্তুতিও নিয়েছেন তারা। এমনি বেরিয়ে থাই জায়গা জমি সব গেছে ভাঙ্গে, এখন নদীও ভাঙ্গে। এখন আমরা যে থাও মামা কোনো অত সম্পদ কোনো কিছুই নেই আমাকে। তো ঘর দুয়ার ভাঙিয়েছে, আবার বলে তুফান একটা আইতে আছে, জ্বর আইতে আছে, আমরা তো না আতঙ্ক রয়েছি ডরে। জ্বর আসলে বাবা কই থাই কই যাই কুড়ে পলাই কোনো নির্দিষ্ট নেই, কুড়ে পলাই কুড়ে চাওয়াই। গরু ছাগল ঘর বাড়ি লয়ে বড় বিপদে থাকি, সাইক্লোন সেন্টারে জায়গা পাই না, বড় কষ্ট হয়। জ্বরের কথা শুনছি, সিগন্যালের কথা শুনছি, অনেক নিরাপত্তা আছি আমরা, বৈশা নদীর যাই না, আমরা নিরাপত্তার বসে আছি আর কি। কারণ জ্বরের ভয়ে 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 নদী তো যাইতে পারতেছি না, আমাকে বাড়ি ঘর নদীর খুবই কাছে। এদিকে ঘূর্ণিঝড় শক্তি ও মন্থার প্রভাব মোকাবেলায় জরুরি বৈঠক করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। জেলার 869টি আশ্রয় কেন্দ্র ও 14টি মাটির কিল্লা প্রস্তুত করা হয়েছে। আর চরাঞ্চলের লক্ষাধিক বাসিন্দাদের সরিয়ে নিতে প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের সিপিপি প্রস্তুত আছে, আমাদের রেড ক্রিসেন্ট প্রস্তুত আছে, আমাদের সকল ধরনের ছুটি যাতে দুর্যোগকালীন না নেয় কর্মকর্তা কর্মচারীরা, সেইটি আমরা আজকে নির্দেশনা দিয়েছি। তাছাড়া আমাদের সকল জনসাধারণের প্রতি যেন তারা দুর্যোগ যদি হয়েই যায় তাহলে দ্রুততম সময় তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য সকল প্রস্তুতি আমাদের রয়েছে। প্রশাসন জানিয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় 8টি কন্ট্রোল রুম ছাড়াও গঠন করা হয়েছে মেডিকেল টিম, আর প্রস্তুত রয়েছে প্রায় 14,000 স্বেচ্ছাসেবক। মনিরা কাজুরি, 71। পানি বাড়তে শুরু করেছে যমুনায়। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে সদর উপজেলার খোকসাবাড়ি ও ছনগাছা এলাকায়। একই সাথে বাড়ছে করতোয়া, ফুলজোর ও হুরাসাগর সহ অভ্যন্তরীণ নদ নদীর পানি। ভুক্তভোগীরা জানান প্রতিদিনই নদীতে হারিয়ে যাচ্ছে ভাট পিয়ারি সহ কয়েকটি গ্রামের ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। হুমকির মুখে রয়েছে স্কুল, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। বর্ষার আগেই ভাটপিয়ারি গ্রামের 4 কিলোমিটার এলাকা জুড়ে আকস্মিক ভাঙন শুরু হয়েছে। একইভাবে ভাঙছে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ও ছনগাছা এলাকায়। ভুক্তভোগীদের অভিযোগ, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। এই নদী ভাঙতেছে মূলত এই অবৈধভাবে বালু কাটার কারণে। নদী অনেক দূরে ছিল, এই অবৈধভাবে বালু উঠানোর কারণেই নদী এখন যে স্থায়ী বাঁধ রয়েছে সে বাঁধটা এখন ভেঙে যাওয়ার উপক্রম। এই অবস্থায় যদি চলতে থাকে অন্তত আমি মনে করি যে 1 সপ্তাহ লাগবে না, আমাদের পুরো গ্রাম উঠে যাবে। 1 মাস ধরে চলা ভাঙনে 10টি গ্রামের ফসলি জমি, রাস্তাঘাট, গাছপালা, অধিকাংশ ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়েছে। আকস্মিক ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন যমুনা পাড়ের মানুষ। আমরা 2বার ভাঙ্গিয়া এই জায়গায় এসে আশ্রয় নিচ্ছি, এখন এই জায়গায় যদি ভেঙে যায় তাহলে আমাদের আর কোনো উপায় নাই। নদীর এ পরিমাণ ভাঙন চাপ দিছে, অতিরিক্তভাবে আমার প্রায় 3 বিঘার মতন কুশালে রাখছিল, ভেঙে চলে গেছে এই বিগত 1 মাসের ভিতরে। বাড়ি ঘর অনেক কিছু বিলীন হয়ে গেছে, স্কুল, মাদ্রাসা সব অনেক কিছু ছিল এখানে। এখন আমরা এই নদীর কাজ চাচ্ছি অভ্যাসের কাছে যে এখানে কিছু বস্তা ফেলাই বা বুলাক ফেলাই এই জিনিসটা রক্ষা হবে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওই জায়গাতে লাঞ্চিং অ্যাপ্রনগুলো এখন লাঞ্চ করতেছি, ওই জায়গাগুলোতে ভাঙতেছে। আমরা ওই জায়গাতে পর্যবেক্ষণে রাখছি, প্রতি 7 দিন পর পর আমরা সার্ভে করতেছি এবং দেখতেছি যে এটা আসলে নদীগত পরিস্থিতি আমরা করতেছি। ইন দ্য মিন টাইম আমরা অন্য রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিওটিউব ডাম্পিং করছি। ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা সিরাজগঞ্জের ভাটপিয়ারি, শিমলা, 5 ঠাকুরি ও শাহজাদপুর সহ বেশ কয়েকটি গ্রাম। শাকিলা শম্পা, 71। নদী ভাঙনের সবশেষ খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, কোন কোন এলাকা বেশি ভাঙনের শিকার হয়েছে এবং সেখানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নদী পাড়ের মানুষ কি বলছেন জানাবেন।
ফারজানা, আপনি যেমনটা বলছিলেন যে সিরাজগঞ্জ সদর উপজেলায় কিন্তু বন্যায় কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি, যেটা কোকসাবাড়ি ইউনিয়ন এবং সোনগাছা ইউনিয়নে অবস্থিত, এই অঞ্চলে কিন্তু মানে নদীর পানি বৃদ্ধি হওয়ার আগে কিন্তু ভাঙন শুরু হয়। এ কারণে কিন্তু ওই অঞ্চলের মানুষ কিন্তু এই নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে এবং পানি উন্নয়ন বাহিনীকে কিছু আলটিমেটামও দিয়েছিল এই ভাঙন রোধে কাজ করার জন্য, কিন্তু তারা কিন্তু সঠিক সময়ে কাজ না করার কারণে কিন্তু এই ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রায় 3 থেকে 4 কিলোমিটার কিন্তু এই ভাটপিয়ারি অঞ্চল নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিশেষ করে উঠতি ফসলি জমি, ধান, বিভিন্ন আবাদ এবং আখ সব বিভিন্ন আবাদ কিন্তু তারা নদীগর্ভে বিলীন হয়েছে এবং হুমকির মুখে রয়েছে স্কুল, মাদ্রাসা এবং আপনার ইতিমখানা সহ বিভিন্ন স্থাপনা। এতে যমুনা পাড়ের যে মানুষ রয়েছে তারা কিন্তু চরম আতঙ্কের মধ্যে রয়েছে যে তারা ঈদ বাড়িতে করতে পারবে কিনা, এটা নিয়ে কিন্তু তারা আতঙ্কের মধ্যে দিন পার করছে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেমনটা বলেছেন যে নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধের পানি এখনো পর্যন্ত পৌঁছে নেই এবং পানি উন্নয়ন বোর্ড সবসময় তদারকি করছেন, এমন দায় ঘোষের কথা তেমন উনি বলে যাচ্ছেন। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 10 সেন্টিমিটার কমেছে। এ নিয়ে কিন্তু 334 সেন্টিমিটার নিচ দিয়ে যমুনার পানি প্রবাহিত হচ্ছে, ফলে যে গত 2 দিনের থেকে পানি কমা শুরু হয়েছে, এ তো অনেকটাই সুস্থির মধ্যে রয়েছে সিরাজগঞ্জবাসী। তবে আবার কখন পানি বৃদ্ধি হয় এটা নিয়ে কিন্তু আতঙ্কে পার করছে যমুনার চর অঞ্চলের মানুষ এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মতো একই অবস্থা কিন্তু শাহজাদপুর, চৌহালি এবং গাজীপুরের বিভিন্ন চর অঞ্চলের মানুষ, তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে এই পানি বৃদ্ধির ফলে। এই ছিল সিরাজগঞ্জ হাটগঞ্জ থেকে সর্বশেষ। ফারজানা, ধন্যবাদ রাজু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিরাজগঞ্জ থেকে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে 14 জনকে পুশিন করার সময় বিজিবি সদস্যদের বাধা দেয়া নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এলাকার লোকজন জানায় এ সময় বিএসএফ সীমান্তে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে, যদিও বিজিবি এই তথ্য স্বীকার করেনি। এদিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে 15 শিশুসহ 30 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। এছাড়া সাতক্ষীরা সীমান্ত দিয়েও 14 জনকে পুশিন করার তথ্য নিশ্চিত করেছে বিজিবি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার ভোর 4টার দিকে বড়াইবাড়ি সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিএসএফ 14 জন নারী পুরুষকে জড়ো করে। পরে তাদের বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষীরা। বিজিবি কর্মকর্তারা জানান, পুশিনের বিষয়টি তারা বুঝতে পেরে বাধা দেন। এ নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ এর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। ওই সীমান্তের বাসিন্দারা জানান, ভোর থেকে বেলা 2টা পর্যন্ত নোম্যান্সল্যান্ডে বসেছিলেন 9 জন পুরুষ ও 5 জন নারী। পরে তাদের রৌমারী বিজিপি ক্যাম্পে আনা হয়। আমি একজন এলপি টিচার, মানে প্রাইমারি টিচার। আমার স্টেট হইল আসাম, ইন্ডিয়ার আসাম। আমার ঘর হইল, আমার থানা পড়ছে মিকিরভেটা, পোস্ট অফিস মিকিরভেটা, জেলা মরিগাঁও, আসাম। আমার ঘর, আমার গ্রামের নাম হইল খান্দাপুর। তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। মেহেরপুরের মুজিবনগরের আন্দরবাস সীমান্তে মঙ্গলবার ভোরে কাঁটাতারের গেট খুলে 30 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। এদের মধ্যে 7 জন পুরুষ, 8 জন নারী এবং 15 জন শিশু রয়েছে। তাদের দাবি, তারা সবাই বাংলাদেশের নাগরিক, যাদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম। ভারতের ওটাও হরিয়ানা। খাওয়া দাওয়া করার পরে 4 দিন থাকার পরে 5 দিনকে 3 আমার গাড়ি থেকে দিচ্ছে দিল্লি আনার পরে সবাই ট্রেন একটা বুক করছে, বুকিং করে ওই ট্রেনে এনেছে হাওড়া। তারপরে এক জায়গা ছিলাম আমরা, ওই জায়গা থেকে পালে গেছি।
যে আরেক জায়গায় গেছি, ওখানে পুলিশ গেছে, ধরা দিছি। পরে তাদের নেওয়া হয় মুজিবনগর থানা পুলিশের হেফাজতে। পুলিশ তাদের পরিচয় তদন্ত করে দেখছে। হস্তান্তর করার পরে আমরা এটা যাচাই বাছাই করতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে 23 জনকে পুশিনের তথ্য দিয়েছে বিজিবি। সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি জানিয়েছে এরা সবাই বাংলায় কথা বলে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তারাও কুড়িগ্রামের বাসিন্দা। বনশ্রী হালদার, ৭১। সুনামগঞ্জের ডলুরা সীমান্ত দিয়ে গভীর রাতে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক বাংলাদেশি যুবকের নাম রিপন দাস। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার ডলুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে রিপন দাস। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে টহলে থাকা বিজিবি সদস্যরা তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ করতে যাচ্ছিল সে। ভারতে পাচারের শিকার ৩৬ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রোপল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, হস্তান্তর হওয়া বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস, যশোর মহিলা আইনজীবী সমিতি ও শিশু সুরক্ষা সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবেন। এদিকে জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালদের মাধ্যমে তারা কলকাতায় বিভিন্ন এলাকা যায়। সেখানে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের জেলে পাঠায়। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে কুষ্টিয়ার শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদেরকে ঢাকায় আনা হয়। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। গত 1.5 মাস ধরে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশের এই বাড়িটিতেই থাকত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ। স্থানীয় বাসিন্দারা জানান, 1.5 মাস আগে এই বাড়ির নিচতলা ভাড়া নেয় 2 যুবক। ভাড়া নেওয়ার পর থেকে বাড়ির দরজা জানালা খোলা হয়নি কখনো। তবে আজ ভোরে তালা ভাঙার শব্দ পেয়ে তারা দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত এই 3তলা ভবনে সেনাবাহিনী অভিযান চালায়। পরে সেখান থেকে তাদেরকে আটক করা হয়। সকালে দেখলাম আমরা ঘুম থেকে উঠে যে বহুত সেনাবাহিনী এসে 2 জনের ধরে নিয়ে চলে গেল। কুষ্টিয়া টাউনে দেখিনি আজও, এই প্রথম এই ফার্স্টে আমরা দেখছি। সেজন্য একটা ভয়, আমি ফার্স্টে দেখেছি, আমি তো ভয়তে সেগুনই আমার ভয় করছিল। না, আমি কারোকে দেখে না, ভিতরে কারা থাকে তা ওটা দেখে না। আমি দোকানদারি করি, কিটা আসছে যাচ্ছে এই তো আমি দেখে ফলো করি না। তারা আসলে প্রাথমিক অবস্থায় ভাবছিল যে আমরা হয়তো এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের গ্যাংয়ের একটা অংশ। পরে তারা আমাদের বই, খাতা, কলম এবং আমাদের কথাবার্তায় বুঝতে পারে যে আমরা আসলে শিক্ষার্থী। অভিযানের সময় 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন ও 10 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ঢাকায় আনা হয়। শারমিন স্বপ্না, ৭১। বর্তমানে জুলাই অভ্যুত্থানের থেকেও কঠিন লড়াই বলছে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলার শাখার উদ্যোগে আয়োজিত সাংগঠনিক কার্যক্রম গতিশীল নিবন্ধন প্রক্রিয়া ত্বরান্বিতকরণ ও সমন্বয় কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে ভারত আমাদের উপর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক চাপ প্রয়োগ করেছে। ভারত থেকে পুরাতন ট্যাঙ্ক ও হেলিকপ্টার কিনতে বাধ্য করা হয়েছিল। তবে ডক্টর ইউনূসের সরকার 21 বিলিয়ন টাকার সামরিক অস্ত্র চুক্তি বাতিল করে ভারত নির্ভরতা কমানোর পদক্ষেপ নিয়েছে। প্রস্তুতি সভার উদ্বোধন ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর মা ফরিদা ইয়াসমিন। জুলাইয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম এই বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করা হবে। আমরা স্বপ্ন দেখেছিলাম এই বাংলাদেশের সকল ইস্টাবলিশমেন্ট, পচে গলে যাওয়া রাজনৈতিক ব্যবস্থা, পচে গলে যাওয়া প্রশাসনিক ব্যবস্থা, পচে গলে যাওয়া আইনি কাঠামো সবগুলোকে ভেঙে চুরে আমরা নতুন ভাবে গড়ে তুলব। আমরা সেই স্বপ্ন দেখেছিলাম, এদেশের মানুষও স্বপ্ন দেখেছিল এদেশের আপামর জনতা
কিন্তু 5ই আগস্টের পর থেকে আমাদের স্বপ্ন ভঙ্গ হওয়া শুরু করেছে। নির্বাচন এখন সাধারণ মানুষের দাবি জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 44তম শাহাদাত বার্ষিকী উদযাপনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী দুঃশাসনের 16 বছরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী জন্মবার্ষিকী স্বাধীনভাবে পালন করা যায়নি। জাতীয় ও সাংগঠনিক কোনো ধরনের কর্মসূচি পালন করা যায়নি। এবার আর কোনো ধরনের বাধা নেই। স্বতঃস্ফূর্তভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কোনো ভাঙ্গি করে চাল ভাঙা করে কোনো লাভ হবে না, কারণ এবার আমরা আদায় করে ছাড়বো। এটা আমাদের একাদের না, পুরো পৃথিবীর দাবি, জনগণের দাবি, এটা কোনো রাজনৈতিক দলের দাবি এবং সর্বস্তরের জনগণের দাবি। জনসেবা ব্যাহত হওয়ায় সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব 7 দিনের মধ্যে বুঝিয়ে দিতে সময় বেঁধে দিয়েছেন নির্বাচিত মেয়র ও বিএনপি নেতা তাসকিন আহমেদ। এ সময়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে না দিলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। এদিকে নির্বাচিত মেয়র না থাকায় পৌরবাসী কোনো সেবা পাচ্ছেন না বলে জানিয়েছেন। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। 2021 সালে দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা পৌরসভার মেয়র নির্বাচিত হন বিএনপি প্রার্থী তাসকিন আহমেদ চিশতি। কিন্তু সাবেক সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেই পদ শূন্য ঘোষণা করে। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করলে আদালত সেই আদেশ স্থগিত করে। এরপর 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার সব পৌরসভার মেয়রদের পদ শূন্য ঘোষণা করে। কিন্তু আইনজ্ঞরা জানান, সাতক্ষীরা পৌরসভার মেয়রের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এখানে সরকারের প্রশাসনিক আদেশ কার্যকর নয়। এরই পরিপ্রেক্ষিতে গত 22শে মে কর্মীদের নিয়ে সাতক্ষীরা পৌরসভায় হাজির হয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের কাছে হাইকোর্টের আদেশের কপি দিয়ে 7 দিনের মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময়সীমা বেঁধে দেন তিনি জানান, নির্বাচিত মেয়র হয়েও তিনি তার দায়িত্ব পালন করতে পারছেন না। আমরা বিশ্বাস করি যে সরকার কোর্টের আদেশের প্রতি সম্মান দেখিয়ে মেয়রের কার্যক্রম তথা এই পৌরবাসীর সেবা থেকে বর্তমান বঞ্চিত। আমরা এই সেবাটা নিশ্চিত করার জন্য মেয়রের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য প্রশাসককে প্রত্যাহার করবে। এদিকে জলাবদ্ধতা নিরসন সহ সব সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন পৌরবাসী। জনগণের নির্বাচিত মেয়র হিসেবে সে কোনো কাজ করতে পারেনি, সরকার কোনো সুযোগ দেয়নি। আমরা একটা কাজ নিতে গেলে সে কাজটা আমরা সুন্দরভাবে শুরু পাচ্ছি না। আমাদের এখানে এই অফিস দেখাচ্ছে, ওই অফিস দেখাচ্ছে। আর পৌরসভার প্রশাসক জানান, সীমাবদ্ধতার মধ্যেও তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। এখানে আমাদের পৌরসভার অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের লোকবলের ঘাটতি রয়েছে। আমরা পৌরসভায় যতটা সম্ভব আমরা চেষ্টা করছি। এর আগে চলতি বছরের 7ই মে মেয়রের কার্য পরিচালনা করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান তাসকিন আহমেদ। শারমিন স্বপ্না, 71। নিজের মন্ত্রণালয় নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, দেশের হাওর বাওরের সমস্যা সমাধানের রাজনৈতিক দলগুলোর জাতীয় পর্যায়ে সংহতি প্রয়োজন। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরের স্থানীয় জেলে সম্প্রদায় ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, তারা জেলেদের মন্ত্রণালয়, কিন্তু দেশের হাওর বাওরের মালিক ভূমি মন্ত্রণালয়। এর আগে সকালে উপজেলা বলুহর হাওর পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মোতালেব হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। নিজের মন্ত্রণালয় হিসেবে আমাদের মাঝে মাঝে খুব অসহায় লাগে, আপনাদের মতোই। আমরা জেলেদের মন্ত্রণালয়, বুঝছেন? ভূমি মন্ত্রণালয়ের এইসব বাওরের মালিক, হাওরের মালিক, তারা ইজারা দিয়ে দেবেন। আর আমরা তখন কাতর হয়ে বলি যে আমাদেরকে এটা দেন, আমাদেরকে একটু সিদ্ধান্ত নিতে দেন, আমরা যে করি। তো কাজেই আমার মনে হয় যে এখানে আমরা জেলেদের মন্ত্রণালয়, আপনাদের সাথে আমি আছি, আর কেউ না থাকুক। ফরিদপুরে কোরবানির জন্য তৈরি হচ্ছে 1 লাখেরও বেশি পশু। এবার প্রয়োজনের তুলনায় প্রায় 3000 কোরবানি পশু অতিরিক্ত লালন পালন হচ্ছে বলে দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। ফলে এবছর পশু আমদানির প্রয়োজন নেই জানান কর্মকর্তারা। এদিকে চাঁদপুরেরও দেশীয় পদ্ধতিতে তৈরি হচ্ছে কোরবানিযোগ্য পশু। প্রয়োজনের তুলনায় পশু কম থাকলেও সংকট হবে না বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ দপ্তর। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন।
ফরিদপুরের বিল মাহমুদপুরের মাইশা ডেইরি ফার্মে কোরবানির জন্য লালন পালন করা হচ্ছে 30 মণ ওজনের বাদশা নামের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের একটি গরু। খামারির দাবি এটি জেলার সবচেয়ে বড় গরু, যার দাম হাঁকা হচ্ছে 15 লাখ টাকা। এই খামারে ছোট বড় অন্তত 10টি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। খামারিরা বলছেন, ভারত থেকে পশু আমদানি করা হলে ক্ষতিতে পড়বেন তারা। এখানে দরদাম হয়েছে এবং দরদাম করারও সুযোগ আছে। কোনো ব্যক্তি যদি আমার খামার থেকে গরু ক্রয় করে, তাহলে আমি নিজ দায়িত্বে আমি তার বাড়িতে পৌঁছাই দেবো এবং নিজে স্বয়ং যাব আমি এই গরুর সাথে। শুধু এই খামারই নয়, চরাঞ্চল সহ জেলার 9 উপজেলায় 8178টি ছোট বড় খামারে চলছে পশু লালন পালন। আর খামারের বড় গরু দেখতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। ফরিদপুরের মধ্যে সবথেকে বড় গরু হওয়ায় এই গরুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ দেখতে আসতেছে এবং ছবি তুলতে আসতেছে, এবং আশা করি আমরা এই গরুটার ন্যায্য দাম পাবো। আমরা জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, এবার ফরিদপুরে কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে 1,08,011টি, কিন্তু খামারিরা 1,10,891টি পশু প্রস্তুত রেখেছে। আসলে আমরা প্রথম থেকেই সমস্ত খামারিতে আমরা মনিটরিং করেছি এবং প্রশিক্ষণ দিয়েছি যেন তারা মানে খারাপ দিক স্টেরয়েড বা হরমোন এই জাতীয় কোনো ওষুধ প্রয়োগ না করে। আসলে প্রত্যন্ত গ্রামের কৃষকরা আসলে এগুলো করে না, যে বাটপার যারা ব্যবসায়ী তারা করে, কিন্তু আমরা কঠোর নিয়ন্ত্রণে রেখেছি এবং বিভিন্ন হাট বাজারে লক্ষ্য করেছি এবং লক্ষ্য করতে তারা এইটা করতে পারে না। এদিকে চাঁদপুরের চিত্র কিছুটা ভিন্ন। কোরবানিকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে 62,098টি পশু। তবে জেলায় চাহিদা রয়েছে 76,000 পশুর। এতে দাপ্তরিক হিসেবে পশুর সংকট থাকবে প্রায় 14,000। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, আশেপাশের জেলার পশু হাটে উঠলে এই সংকট থাকবে না। এদিকে পশুর কেনাবেচা নির্বিঘ্ন করতে ফরিদপুর ও চাঁদপুর জেলায় হাটগুলোতে বিশেষ মেডিকেল টিম প্রস্তুত থাকবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা। শরীফ আজাদ প্রীতম, ৭১। এবছর কোরবানির ঈদের আগে চামড়ার সরকার নির্ধারিত দাম পাওয়ার দাবি তুলেছেন চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা তাদের যেন না ঠকায় সে ব্যাপারে সরকারের কাছে মনিটরিংয়ের দাবি তুলেছেন তারা। পাশাপাশি ট্যানারির মালিকদের কাছে বকেয়া টাকা না পাওয়ারও জোরালো দাবি উঠেছে। এসব দাবির বিপরীতে ট্যানারি মালিকরা জানান, কারখানার সিটিপি পুরোপুরি কার্যকর না হওয়ায় ট্যানারিগুলো এখনও LGW সনদ পাচ্ছে না, যে কারণে 8% চামড়া ও 6% চামড়া পণ্য রপ্তানি কমে গেছে। ঈদের আগে তারাও এই সমস্যা সমাধানের দাবি তুলেছেন। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামে একসময় চামড়া ব্যবসার সাথে জড়িত ছিলেন 112 জন আড়তদার, কিন্তু ব্যবসা মন্দার কারণে বর্তমানে সেটা কমে দাঁড়িয়েছে 30 জনে। গত কয়েক বছর ধরে তারা লোকসান কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। ব্যবসায়ীরা জানান, এবছর লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ হয়েছে গত বছরের চেয়ে 5 টাকা বাড়িয়ে ঢাকার বাইরে প্রতি বর্গফুট 55 থেকে 60 টাকা, ছাগলের চামড়া 22 থেকে 27 টাকা। ব্যবসায়ীরা আরও জানান, প্রতি বছর চামড়ার দাম বাড়লেও ট্যানারি মালিকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্য পান না। একই সঙ্গে বকেয়া না পাওয়ার বঞ্চনাও রয়েছে। 2015 সালে যে টাকাগুলো ছিল এগুলো এখন হয় না, কিছু কিছু দিতেছে। সরকার যদি আমাদেরকে স্বল্প সুদে ঋণ দিত তাহলে এই ব্যবসাটা আবার তো সাঙ্গা হইতো, আবার আগের মতন জুলুস বাড়ি যেত। আমাদের যেন নির্ধারিত দামটা বেঁধে দেয়, ওই দামটার জন্য আমরা পাই, সঠিক দামটার জন্য পাই, আর আমাদের টাকার জন্য বকেয়াটা না থাকে। আর এই অভিযোগ নিয়ে ট্যানারি মালিকরা বলছেন, সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ায় ট্যানারি প্রতিষ্ঠানগুলো এখনও LWG সনদ পাচ্ছে না। সনদ না থাকার কারণে গতবারের তুলনায় 8% চামড়া ও 6% চামড়া পণ্য রপ্তানি কমে গেছে। বিভিন্ন শু ফ্যাক্টরি ইম্পোর্ট করছে বাইরে থেকে প্রায় $100 মিলিয়ন চামড়া। তো এই যে 100 মিলিয়ন টাকার বাইরে থেকে আসতেছে, যদি আমাদের এই একমাত্র কারণ হচ্ছে যেহেতু সিটিপি নাই, প্লাস আমাদের LWG সার্টিফাইড ট্যানারি নাই পর্যাপ্ত, যার জন্য এই বাজারটা আমরা হারাচ্ছি। ব্যবসায়ী সংগঠনের নেতারা জানান, অব্যবস্থাপনার কারণে জেলায় এখন একটি মাত্র ট্যানারি টিকে আছে। আমাদের সব কিছু ঢাকা কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে চট্টগ্রামের এই চামড়া শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের কোনো ধরনের পলিসি সাপোর্ট ছিল না। এই জায়গায় আমরা যেটা মনে করছি, সরকারের পলিসি সাপোর্ট ছাড়া এখানে কোনোভাবেই আমরা এই শিল্পকে এগিয়ে নিতে পারবো না। এদিকে সিটি মেয়র জানান, এবছর মনিটরিং টিম করা হয়েছে যাতে করে কোরবানির সময় চামড়া নিয়ে কেউ যেন বিপাকে না পড়েন
সেদিকে লক্ষ্য রাখা হবে। যারা বিজনেসম্যান আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সমন্বয়ে একটা টিম করে এটা যাতে না হয়, এই ধরনের যে একটা অসামঞ্জস্য এবং তাদের মধ্যে যে একটা ভুল বুঝাবুঝির পাশাপাশি বাণিজ্য ঘাটতি না হয় সে ব্যাপারে আমরা দেখভাল করছি। এবছর কোরবানির ঈদে 4 লক্ষ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে চট্টগ্রামের আড়তদার সমিতির। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। চলতি মৌসুমে পর্যাপ্ত লবণ উৎপাদন হলেও মাঠ পর্যায়ে মজুত করে রাখায় আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়ায় ব্যবহৃত লবণের দাম বেড়েছে। গত 1 মাসের ব্যবধানে চট্টগ্রামের প্রতি বস্তায় লবণের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। কোরবানির ঈদ সামনে রেখে 60 থেকে 70% ক্রুড লবণ কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে গর্ত করে মজুত করা হয়েছে বলে অভিযোগ মিল মালিকদের। চট্টগ্রাম থেকে জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। লবণ ব্যবসায়ীরা জানান, কক্সবাজারের টেকনাফ, উখিয়া, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া এবং চট্টগ্রামের বাঁশখালীতেই লবণের ক্রুড উৎপাদন হয়। পটিয়ার ইন্দ্রপোল, চাকতায়ের রাজাখালী, মাঝির ঘাটেই চট্টগ্রাম অঞ্চলের লবণ মিলগুলো। এর মধ্যে মাঝির ঘাট হচ্ছে দেশে লবণের সবচেয়ে বড় মোকাম। এখান থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে লবণ নিয়ে যায় চামড়া ব্যবসায়ীরা। পরবর্তীতে সেই ক্রুড নিয়ে আসা হয় চট্টগ্রামের বিভিন্ন মিলে। সেখানেই নানা প্রক্রিয়ায় ক্রুড পরিশোধন করে তৈরি হয় লবণ। আর মাঠের কৃষকেরা উৎপাদিত ক্রুড ছেড়ে দিলেও মধ্যস্বত্বভোগীরাই সেই ক্রুড কিনে মাটির নিচে মজুত করছে বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। লবণগুলো যে যা উৎপাদন হয়েছে তার মধ্যে 10% আছে চাষিদের হাতে, আর 90%ই চলে গেছে মজুতদারদের হাতে। এখন মজুতদারদের হাতে লবণটা তো এখন ছাড়বে না, চাষিদের যেটা আছে সেটা ছাড়বে। সুতরাং খুব একটা দাম বাড়বে বলে আমার মনে হয় না ইয়াতে আপনার কোরবানিতে। সরকারি সূত্র মতে চলতি বছরের ঈদুল আজহায় সারা দেশে 1,14,47,000 কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য 8 কেজি হিসেবে প্রায় 1 লাখ মেট্রিক টন লবণের প্রয়োজন। তার বিপরীতে মাঠ ও মিল পর্যায়ে ক্রুড লবণ মজুদ রয়েছে প্রায় 17 লাখ মেট্রিক টন। কিন্তু তারপরেও বেড়েছে চামড়ায় ব্যবহৃত লবণের দাম। গত এপ্রিল মাসে 74 কেজির প্রতি বস্তা লবণ 600 টাকা দরে বিক্রি হলেও এখন তা 850 টাকা। চামড়ার লবণের কোনো চাহিদা এখনো তেমন একটা নাই। বাড়তেছে যে আপনার হঠাৎ করে আমার চৈত্র মাসে আপনার বৃষ্টি বাদল ছিল, তখন আপনার বাজারটা একটু বাড়ছিল, এখন আবার নিয়ন্ত্রণের দিকে আসতেছে। সারা দেশের 170টি মিলে ক্রুড থেকে লবণ পরিশোধন করা হয়। এর মধ্যে এককভাবে চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট, চাকতাই, রাজাখালী এবং জেলার পটিয়া ও বোয়ালখালীতে মিল রয়েছে 111টি। কোরবানির চাহিদা মেটাতে বর্তমানে এসব মিল পুরোদমে উৎপাদনে রয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের মজুতদাররা ধীর গতিতে ক্রুড পাঠানোর কারণে লবণ উৎপাদনে কিছুটা সংকট হচ্ছে বলে অভিযোগ মিল মালিকের। বর্ষার পরে কিন্তু ওরা মালগুলি বিক্রি করার চেষ্টা করবে। বিসিক একমাত্র পর ওদের কাছ থেকে ওইখানে যদি তদারকি করে মাঠ পর্যায়ে তদারকি করে যদি ওই মালগুলি আনার ব্যবস্থা করে দেয় মিল পর্যায়ে, তাইলে মালের দাম বাড়ার কোনো সম্ভাবনাই নেই। আগে মাত্রাতিরিক্তভাবে কমে যাওয়া ক্রুডের দাম এখন কৃষক এবং মাঝিরা সমন্বয় করছে, আর তাই পরিশোধিত লবণের দাম কিছুটা বেড়েছে বলে দাবি বিসিকের। শিল্প লবণের একটু চাহিদা বাড়বে চামড়ার কারণে, স্বাভাবিকের তুলনায় কিছুটা দাম বৃদ্ধি পাবেই। এটা প্রত্যেকেই সুবিধাটা নিতে চাইবে, প্রত্যেকেই ঈদের সিজনটাতে কিছুটা অতিরিক্ত বেনিফিশিয়াল হওয়ার চেষ্টা করে। মহানগরী ও জেলা মিলে এবছর চট্টগ্রামে প্রায় 6 লাখ পশু কোরবানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এসব পশুর চামড়া সংরক্ষণে 5,843 মেট্রিক টন লবণের প্রয়োজন হলেও মজুদ রয়েছে 6,582 মেট্রিক টন ক্রুড লবণ। হাসান আহমেদ, ৭১। চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের নিকট ইজারা না দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের সিবিএ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বন্দর শ্রমিক দলের নেতৃবৃন্দরা জানান, চট্টগ্রাম বন্দরে $3 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাবে তারা খুশি হলেও চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটি, এনসিটি সহ কোনো স্থাপনায় বিনিয়োগের নামে ইজারা প্রদান তারা মেনে নেবে না। সরকার বা বন্দর কর্তৃপক্ষ যদি সিসিটি, এনসিটি বেসরকারীকরণ বা ইজারা প্রদানের প্রক্রিয়া থেকে বিরত না থাকে, তাহলে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করার কথাও জানান তারা। শেরপুরে নালিতাবাড়ির
বাতকুচি বিট কার্যালয়ে বন্য হাতির একটি দল হানা দিয়ে ঘরের আসবাব তছনছ করে ব্যাপক ক্ষতি করেছে। এছাড়া বুরুঙ্গা গ্রামে 60টি ঘরে আক্রমণ চালিয়েছে 40 থেকে 42টি বন্য হাতির একটি দল। সোমবার রাতে পাহাড়ের টিলায় নালিতা বাড়ির বাতকুচি বিট কার্যালয়ে 20 থেকে 25টি বন্য হাতির দল হানা দেয়। মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, হাতিরা ঘরের দরজা জানলা আসবাবপত্র ভেঙে ফেলে এবং চাল খেয়ে ফেলে। এরপর কলাবাগানে তাণ্ডব চালায়। পরে হাতিদের দাউধারা কাঠবাড়ি জঙ্গলে পাঠানো হয়। এছাড়া ভোরে উপজেলার বুরুঙ্গা গ্রামে 40 থেকে 42টি বন্য হাতির দল 60টি ঘরে আক্রমণ চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় আতঙ্কে শিশু সন্তান সহ পরিবারের সবাই অন্য জায়গায় আশ্রয় নেয়। এখানে হাতি গতকাল আক্রমণ করার অর্থই হচ্ছে এখানে হাতি আছে। ঠিক ওই মুহূর্তেই যেদিন ওরা বলেছে এলাকাবাসী যে হাতি এলাকায় আসে না, কখন আমরা দেখিনি, সেই অনেক আগে দেখেছি। কিন্তু হাতি এখানে এসে আগাম বার্তা দিয়েছে, তারা জানাচ্ছে যে আমরা এই এলাকায় আসি, এটা আমাদের আবাসস্থল। এক সপ্তাহের ব্যবধানে রাঙামাটির কাপ্তাইয়ে বসত বাড়িতে আবারও চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে কাপ্তাইয়ের রাইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরাসিং নৌ মারমার বাড়িতে এই চুরি হয়। তিনি জানান, বাড়িতে কেউ না থাকায় চোরেরা দরজা ভেঙে ঢুকে বাড়িতে থাকা 5 ভরি স্বর্ণ, নগদ টাকা সহ মূল্যবান সব মালামাল লুট করে নিয়ে যায়। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ জানান, কাপ্তাই সার্কেল এসপি জাহিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাত্র এক সপ্তাহ আগে উপজেলার আবাসিক এলাকায় একটি সরকারি কোয়ার্টারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। বাগেরহাটের শরণখোলার পূর্ব সুন্দরবনে কোকিলমণি এলাকায় বনরক্ষীদের হাতে 2 হরিণ শিকারী আটক হয়েছে। আটকরা হচ্ছেন মামুন ও আব্দুর রহিম। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে 3টি হরিণের মাথা সহ 2টি ডিঙি নৌকা। আটক শিকারীদের মঙ্গলবার বাগেরহাট আদালতে চালান দেয়া হয়। বন বিভাগ জানায়, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেবের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে কোকিলমণি ফরেস্ট টহল ফাঁড়ির ছোট ময়নার খালে 2টি কাঁকড়া ধরার নৌকা আটক করেন। নৌকায় তল্লাশি চালিয়ে বনরক্ষীরা 3টি হরিণের মাথা, হরিণ ধরা ফাঁদ ও 28টি কাঁকড়া ধরার চারু জব্দ করেন। এ সময় একজন সুন্দরবনের মধ্য দিয়ে পালিয়ে যায়। পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, 2 জনের বিরুদ্ধে বন অপরাধের মামলা দায়ের হয়েছে। শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা এবং তার স্ত্রীকে জামালপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে শেরপুর সদর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর সদর থানার পুলিশ তাকে জামালপুর সদর থানায় নিয়ে যায়। পরে রাতে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকায় বাসায় পাঠায় জামালপুরের পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা না থাকায় এবং বয়স ও শারীরিক বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তার স্ত্রীর ও এক আত্মীয়ের জিম্মায় বাসায় পাঠিয়েছে জামালপুরের পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী জমির দলিল করতে আসলে সাব রেজিস্ট্রার কার্যালয়ে তাদের আটকে বিক্ষোভ করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তার জন্য তাদের হেফাজতে নেয়। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে রাজবাড়ী, দৌলতদিয়া, পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। ফেরি বাড়ানোর পাশাপাশি ঘাটে মেরামত সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এমনকি ঘাট এলাকায় চাঁদাবাজি ও যাত্রী হয়রানি রোধে একত্রে কাজ করার কথা জানিয়েছে প্রশাসন। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতি ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট, পল্টন ভাঙা সহ নানা ধরনের অব্যবস্থাপনা থাকে। এসব পেরিয়ে আরও নানা খারাপ অভিজ্ঞতা নিয়ে ঈদে বাড়ি ফেরে মানুষ। তবে এবার ঈদে পারাপার নির্বিঘ্ন করতে আগে থেকেই ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিসি। ঈদের 1 সপ্তাহ আগে থেকেই চলাচল করবে 17টি ফেরি। দৌলতদিয়া প্রান্তিকে আমরা 3, 4 এবং 7 এই 3টা ঘাট ব্যবহার করছি। যদি কোনো কারণে পানির বৃদ্ধি ঘটে আমরা আরও একটি ঘাট 6 নম্বর ঘাট ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের ঘাট হবে 4টি। ঘাট এলাকায় চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা। সেনাবাহিনী এবং আমাদের আনসার সদস্য সহ অন্যান্য যারা আছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রত্যেকের সাথে আমরা সমন্বয় করে যাতে নির্বিঘ্নে যাত্রী চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের চাওয়া এতটুকুই যে গরুগুলো যেটা যাবে নগরীতে সেটা ঠিকভাবে যাবে, আমাদের ব্যবসায়ীরা লাভবান হবে, আমাদের যে ঈদে ঘরমুখী যে যাত্রীরা তারা একটু আরামদায়কভাবে শীত করতে আসবে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের চালক ও যাত্রীদের আশা, কোনো ভোগান্তির মুখোমুখি এবার হতে হবে না। সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে
সবাই সিরিয়াল মতো পার হইতে পারে, তার একটা সুব্যবস্থা থাকলে সবচেয়ে ভালো। পরিবহনের জন্য আলাদা একটা লেন রাখলে পরে সবচেয়ে ভালো হয়। যাত্রী হিসাবে এইরকম সুন্দর সাবলীলভাবে যেভাবে যাচ্ছি, গাড়িতে কোনো ভোগান্তি নেই, আসার সাথে সাথে ফেরি রেডি আছে। ঈদে যাত্রী ভোগান্তি কমাতে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 17টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করবে। ঈদের আগে ও পরে 3 দিন করে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক ও নদীতে বাল্কহেড চলাচল। হাসান আহমেদ, ৭১। ঈদযাত্রায় ঘাটের প্রস্তুতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, ঘাটে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন এবং কতগুলো ফেরি চালু থাকবে এবার ঈদে সেটি আমাদের জানাবেন। ফারজানা, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ির দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটের রাজবাড়ির দৌলতদিয়ার 6 নম্বর ফেরিঘাট এলাকায়। আপনি জানেন যে দক্ষিণাঞ্চলের এই প্রবেশদ্বার দিয়ে যে 21 জেলার যাত্রী এবং যানবাহন পারাপার করা হয়। এই নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন পারাপার হয়। ঈদে সেই পরিমাণটা কিন্তু বেড়ে আরও কয়েক গুণে দাঁড়ায়। আপনি জানেন যে ঈদ উল আজহা কিন্তু খুবই সন্নিকটে। এরই মধ্যে কিন্তু ঈদ উল আজহার যে কোরবানির পশুবাহী ট্রাকগুলো রয়েছে, সেই কোরবানির পশুবাহী ট্রাকগুলো কিন্তু দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যেতে শুরু করেছে। আমরা আজকে সকালে এসে দেখেছি ফেরিতে কোরবানির পশুবাহী ট্রাকগুলোকে পার করা হচ্ছে। ঘাট কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, ঘাট কর্তৃপক্ষ বলছে তারা এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ঘাট ব্যবস্থাপনা এই বছর যাতে ঘাটে কোনো ধরনের ভোগান্তি না হয়, আর নৌপথে কোনো জাতের ভোগান্তি না হয় সেজন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএন সহ সবগুলো দপ্তর ঘাট এলাকায় কিন্তু সমন্বয় সভা করেছে। সমন্বয় সভা করে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো দক্ষিণ অঞ্চল থেকে যে কোরবানির পশুবাহী ট্রাকগুলো রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাবে, তাদের জন্য আলাদা একটি লেন তৈরি করা হবে। তারা সরাসরি এসে একদম ভিআইপি মর্যাদায় তারা ফেরিতে উঠে যেতে পারবে। পাশাপাশি এই নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে 10 থেকে 12টি ফেরি চলাচল করলেও ঈদ উপলক্ষে ফেরির সংখ্যা দাঁড়াবে কিন্তু 17টি এবং লঞ্চ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই নৌরুটে 20টি লঞ্চ চলাচল করবে। ফারজানা, ধন্যবাদ মেহেদি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজবাড়ী থেকে ঈদযাত্রায় ঘাটের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীদের নিয়ে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বিষয়ক এক্সপার্ট মিট হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে শহরের সিলভার ফ্রক রেস্টুরেন্টে র্যাপিড হার্ডেনিং বিষয়কে এক্সপার্ট মিট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদুল ইসলাম। এছাড়া এমজিআই এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিদ্যুৎ কুমার বণিক একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে ঢালাই স্পেশাল সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রাইভেট ফার্মের 35 জন প্রকৌশলী অংশগ্রহণ করেন। কুমিল্লার বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে জাতীয় কবি নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীর 3 দিনের জাতীয় অনুষ্ঠান। মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম। এ সময় বক্তারা বলেন, সকল আন্দোলন সংগ্রামে মানুষের অধিকার আদায়ে কবি নজরুলের গান, কবিতা অনুপ্রেরণা ও প্রতিবাদী ভাষা হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক, সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ সহ অনেকে।